পরের দিন সকালে আহাদ টিপ টিপ করে চোখ খুলল, আর খুলতেই তার হাত চলে গেল তার মাথায়। কারণ তার মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে। মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে যাবে। হয়তো এটা কালকের রাতের ঠান্ডার মধ্যে ছাদে থাকার প্রভাব, সাথে কান্না করার। সে এইবার তার মাথা ধরে উঠল। তারপর ঘড়ির দিকে তাকালো, দেখলো সকাল 6টা 30 মিনিট। এখন তার আম্মুও ওঠেনি যে তাকে গিয়ে বলবে কফি বানিয়ে দিতে। তাই সে নিজে নিজেই কফি বানানোর জন্য কিচেনে চলে গেল। ওইদিকে দিনেরও রাতে ঘুম হয়নি, সে বিছানায় ঘুমায়নি। কারণ ওখানে হৃদ্য ঘুমিয়ে, তাই সে সারা রাত বারান্দায় কাটিয়ে দিয়েছে। সে রুমে ঢুকতেই দেখলো আফসা আহিদ তার বাবার বুকের সাথে চিপকে ঘুমিয়ে আছে ঠান্ডার কারণে। আর কানাডায় সারা বছরই ঠান্ডা থাকে, শুধু কয়েক মাস বাদে। দিল তারপর ভাবলো, তাহলে মিস্টার আহাদের সাথে কিছু কথা বলে আসি, তাহলে একটু ভালো লাগবে। এইটুকু ভাবতেই আগে সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আহাদ নিজের জন্য নিজের কফি বানিয়ে রুমে এসে আগে নিজে ফ্রেশ হলো। তারপর গায়ে গরম কাপড় জড়িয়ে ছাদের দরজাটা খুলল। কারণ সারা রাত তুষারপাত, সঙ্গে তুষার ঝড়ও হয়েছে। আহাদ ছাদে প্রবেশ করতেই তার শরীর জুড়ে ঠান্ডা বাতাস খেলে গেল। আহাদ দেখল ছাদের চারপাশে বরফ জমা হয়ে আছে। আর কানাডার সৌন্দর্য যেন এখন আরো বেশি মনোমুগ্ধকর হয়ে উঠেছে। হালকা একটু সূর্য উঠেছে, যেটার কারণে বরফগুলো সূর্যের আলোতে চকচক করছে। আহাদ এইসব পর্যবেক্ষণ করতে করতেই একটা চেয়ারে বসলো, আর সামনের দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিল, আর সৌন্দর্য উপভোগ করতে লাগলো। সে একা থাকলে গান গাইতে পছন্দ করে, তাই সে এখনো গুনগুনিয়ে গান ধরলো। জীবনে পাবো কি তার দেখা, সহে না যাতনা, তোমারও আশাই বসিয়া, মানে না কিছুতেই আমার মন, যায় যে কান দিয়া। আহাদ গুনগুনিয়ে গানটা শেষ করতেই পেছন থেকে থমথমে কণ্ঠে কেউ বলে উঠল, কার জন্য মন কাঁদে মিস্টার আহাদ? হঠাৎ কারোর কণ্ঠস্বরে আহাদ চমকে পেছনে তাকাতেই দেখল দিল শরীরে একটা শাল জড়িয়ে ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। আহাদ এক পলক দিলের দিকে তাকিয়ে চোখ নামিয়ে সামনে ঘুরল। দিল এইবার আহাদের চেয়ারের পাশে দিয়ে বললেন না কার জন্য কাঁদছে? আহাদ দিলের কথায় ভালোভাবে উত্তর না দিয়েই বলল, কারোর জন্য না, এটা জাস্ট একটা গান, আর কিছুই না। তারপর কথা ঘুরিয়ে অন্য কথা বলল আহাদ, কালকে কেমন রাত কাটালেন মিস আবহারা? আর এত সকালে আমার রুমে কি? দিল এবার শক্ত কণ্ঠে বলল, আমার জীবনের সবচেয়ে জঘন্যতম রাত ছিল মিস্টার আহাদ, একদম বাজে। আর আপনার রুমে আসতে আমার পারমিশন লাগবে কেন? কোনো দরকার ছাড়া কি আসা যাবে না? আহাদ শীতল গলায় বলল, তেমন কিছু না, আপনি শুধু শুধু পরিস্থিতিটাকে এতটা ঘোরাচ্ছেন মিস আবহারা। মানুষ মাত্রই ভুল। হৃদ্য আপনাকে ভালোবাসে, সেও কষ্ট পাচ্ছে। আপনিও তাকে ভালোবাসেন, আপনিও কষ্ট পাচ্ছেন। আপনার উচিত তাকে মাফ করে দেওয়া। হৃদ্য যদি আপনাকে সত্যি কারোর না বাসতো, সে আপনার জন্য 5টা বছর অপেক্ষা করতো বলুন? দিল এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মাফ? সেটা বললেই করা যায় মিস্টার আহাদ? হ্যাঁ, মানি তাকে আমি ভালোবাসি, এবং এটাও জানি সে আমাকে অবিশ্বাস করলেও সে আমাকে ভালোবাসে সত্যিকার অর্থে। কিন্তু তাকে আমি সহজে মাফ করতে চাই না, তাকে আমি কষ্ট দিতে চাই। তারপর না হয় সব। আর আপনার কাছে এসেছি একটা কথা বলতে, বলবো? আহাদ যে এতক্ষণ দিলের সাথে কথা বলছে, সামনে তাকিয়ে দিলের দিকে একবারও দৃষ্টি দেয়নি, যেটা দিল খেয়াল করলেও কিছুই বলল না। আহাদ আগের মতোই সামনের দিকে দৃষ্টি রেখেই বলল, বলুন। দিল বলা শুরু করলো, আসলে মেজো আব্বু চাচ্ছে আমাকে বাংলাদেশে নিয়ে যাবার জন্য। আবসুরা আপি আর আদ্র ভাইয়ার বিয়ের কিছুদিন বাদেই। আর আবসরা আপি পই পই করে বলে দিয়েছে আমাকে তার বিয়েতে থাকতে হবে। আর এইবার আমাকে নিয়েই সে বাংলাদেশেই যাবে। এখন আমিও না করতে পারছি না। আর ওনারা আপনাদের সবাইকেও আজকের মধ্যে দাওয়াত দিবে। প্লিজ আপনারা সবাই দাওয়াতটা নেবেন। আর আমি যাবার সময় রামসাকে সাথে নিয়ে যেতে চাই। আহাদ সব গভীর মনোযোগ দিয়ে শুনল। তারপর বলল, আহিদ আফসাও তো যাবে তাই না?
দিল বাচ্চাদের মতো করে মাথা নাড়ালো। তারপর আহাদের মনের অবস্থা বুঝে বলল, আমি জানি আপনার ওদের ছাড়া থাকতে কষ্ট হবে, তাই আমি চাই আপনিও চলুন। মানে একসাথে সবাই বাংলাদেশে যাব। আহাদ দিলের কথা শুনে কফির মুখে চুমুক দিয়ে তারপর ভাবল, এত মায়া বাড়িয়ে কি লাভ, একদিন সব ছেড়ে ছুড়ে আসতেই হবে। তার না হয় এখনই মায়াটা কমিয়ে ফেলি। কিন্তু মুখে বলল না, না, আমার হসপিটালে অনেক কাজ আছে, আপনি যান। রামসা যদি যেতে চাই তাকেও নিয়ে যেতে পারেন। আর আমি, আব্বু, বাবা বিয়ের একদিন আগেই বাংলাদেশে আসব। দিল আহাদের কথাই মনে হয় সন্তুষ্ট হলো। সে খুশি মনে এইবার বলল, কাল রাতে বরফ পড়েছিল জানেন, কি সুন্দর লাগছিল। আহাদ ভাবলেশহীনভাবেই জবাব দিল, হ্যাঁ, দেখলাম তো। দিলের আজকে আহাদের কথা ভালো লাগলো না, কেমন যেন গা ছাড়া ভাব নিয়ে। জানি কথা বলছে। দিল আর না পেরে প্রশ্ন করলো, আপনি ঠিক আছেন মিস্টার আহাদ? না হলে আপনার কথাবার্তা কেমন জানি লাগছে, আর চোখ মুখও লাল হয়ে আছে। কি হয়েছে আপনার? আহাদ একটু নড়ে চড়ে বসলো দিলের কথা শুনে। তারপর জবাব দিল, কই, কি হবে, এমনিই হয়তো এমনটা লাগছে, রাতে ঘুম হয়নি তো তাই। আপনি এত ভাববেন না, রুমে গিয়ে দেখুন আবসা হয়তো উঠে পড়েছে, আর এমনি ঠান্ডা অনেক, আপনার ঠান্ডা লাগবে। এবার দিলও আর কথা বাড়ায়নি, সোজা নিজের রুমে চলে গিয়েছে, হয়তো কিছুটা অভিমান নিয়ে। আহাদ বুঝেও কিছু বলল না। সে নিজের মতো করে আকাশের দিকে তাকিয়ে রইল। এখন কিছুটা তার ভালো লাগছে কফিটা খাবার পর। সকাল 10টা। নাস্তার টেবিলে সকলে বসে নাস্তা করছে। এইটুকু সময়ে হৃদ্যের সাথে আহিদের অনেক ভাব হয়ে গিয়েছে। সে হৃদ্য তার ছেলেকে খাইয়ে দিচ্ছে, আর আবসাকে খাওয়াচ্ছে রামসা। দিল বলেছিল সে খাওয়াবে, কিন্তু রামসা বলল সেই খাওয়াবে। তাই দিলও আর কিছুই বলল না। রাইসা মীর আহাদের দিকে তাকালেন, দেখলেন তার ছেলেটার মুখ গম্ভীর, আর কেমন যেন লাল হয়ে আছেন। কিছু তো একটা হয়েছে তিনি বুঝলেন, কিন্তু সবাই থমকায়, কিছু জিজ্ঞাসা করলেন না। সকলে নাস্তার মধ্যে আফাজ খান আজাদ মীরের উদ্দেশ্যে বললেন, ভাইজান, একটা কথা বলতাম, বলবো? আজাদ মীর হেসেই বলেন, ভাইজান ডেকেছেন, পারমিশন নিচ্ছেন কেন, বলুন। আজাদ মীরের কথা শুনে আফাজ খান আবুসুরাকে ইশারা করে বলা শুরু করলেন, আমার মেয়ের বিয়ে কিছুদিন বাদে, এই যে আদ্র বাবার সাথে, আর আমাদের বাংলাদেশের ফ্লাইট পরশুদিন। আমরা চাচ্ছি দিলকে নিয়ে যেতে, ওর বোনের মেয়েও, ও না গেলে কিভাবে হবে? আজাদ মীর খেতে খেতে বলেন, আপনাদের মেয়ে নিয়ে যাবেন, সমস্যা কোথায়, ও যাবে। তারপর আবার আব্বাস খান বলেন, দিল একা না, আমি চাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে একবারে বাংলাদেশে চলুন, আমরা একসাথেই যাই। তারপর না হয় আপনারা বিয়ে খেয়ে আবার কানাডা ব্যাক করবেন। অনেক আশা নিয়ে আপনাকে দাওয়াতটা দিলাম, প্লিজ আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আফাজ খানের কথা শুনে আদ্রও বলল, প্লিজ আঙ্কেল, আসবেন আমাদের বিয়েতে, আমি অনেক খুশি হব। আবসুরাও আর আদ্রর সাথে সাথে বলল, প্লিজ আঙ্কেল, না করবেন না। সবার কথা শুনে আজাদ মেয়ের ভাবুক কণ্ঠে বলেন, আসলে আমার অফিসে প্রচুর কাজ, ম্যানেজার একা সামলাতে পারে না। আপনারা চাইলে আহাদ আর রামসাকে আপনাদের সাথে নিয়ে যেতে পারেন, আমি আর রাইসা বিয়ের আগের দিন আসব। আজাদ মীরের কথা শেষ হতেই আহাদ খাওয়া শেষ করে টেবিল ছেড়ে রুমাল দিয়ে মুখটা মুছতে মুছতে বলল, আমারও কাজ আছে বাবা, হসপিটালে এখন প্রতিদিন এমার্জেন্সি অপারেশন করা লাগে, তাই আমারও যাওয়া সম্ভব হবে না। আমি গেলে তোমাদের সাথেই বিয়ের একদিন আগেই যাব। বলেই আহাদ বাসা থেকে বের হয়ে গেল। দিল আহাদের সবকিছু লক্ষ্য করলো, কিছু কিছু কিন্তু বলল না। আহাদ মীর বলল, তাহলে রামসা যদি যাই, ওকেই নিয়ে যাবেন আপনারা? রামসা এর মধ্যে চিল্লিয়ে দিলকে জড়িয়ে ধরে বলল, কেউ যাক বা না যাক, আমি যাব আভারা আপ্পির সাথে। রামসার কাহিনীতে সকলে হাসলো, আর আফাজ খানও সম্মতি দিল। আর ওইদিকে হৃদ্য মনে মনে ভাবলো দিলের দিকে তাকিয়ে, মেজো আব্বু ভালো একটা কাজ করেছে, নইলে এই রাগী রানীকে সহজে বাংলাদেশে নেওয়া যেত না। বলেই হৃদ্য স্বস্তির নিঃশ্বাস ছাড়ল।
খাওয়া শেষে সকলে যার যার কাজে চলে গেল, আর বড়রা রুমে। রাইসা মীর রান্নাঘরে সার্ভেন্টদেরকে দেখিয়ে দিচ্ছে কি রান্না হবে। ড্রয়িং রুমে সবাই বসে আছে, আহাদ বাদে আর বড়রা বাদে। আদ্রর কোলে আহিদ আর রিদ্দের কোলে আবসা। দিল, আবসুরা, রামসা একসাথে বসা। রিদ্দের কোল থেকে আবসাকে দিল অনেকবার নিতে চেয়েছে, কিন্তু রিদ্দ দেয়নি, উল্টো ধমক দিয়েছে। তাই আর দিলও কিছু বলেনি। এর মধ্যেই আদ্র আহিদকে দেখিয়ে ঋদ্ধকে বলল, শালা তোর ছেলে তো একটা মাল, পুরাই কিউটের ডিব্বা। ওরে আমার মেয়ের জামাই বানাবো কনফার্ম। ওর দিকে এখন থেকেই সবার নজর দেওয়া অফ। ঋদ্ধ আদ্রর কথা শুনে বিরক্ত মুখেই বলল, শাট আপ আদ্র, আমার ছেলের দিকে নজর দিবি না। আর তোর নিজেরও তো এখনো বিয়ে হয়নি, বাচ্চা তো অনেক দূর। আর তুই কেমনে জানিস মেয়েই হবে? ছেলেও তো হতে পারে। আদ্র টিটকিরি মেরে বলল, বিয়ে কিছুদিন বাদেই হয়ে যাবে, আর বিয়ে হলে বাচ্চা হতে সময় লাগে? লাগে না। আমার তো মেয়েই চাই, যেই পর্যন্ত মেয়ে হবে না ওই পর্যন্ত বাচ্চা নিতেই থাকবো। তাও আমার মেয়েই লাগবো, কারণ তোর পোলাকে আমার হেব্বি পছন্দ হয়েছে। আগে থাকতে বুকিং দিলাম আমার মেয়ের জন্য। আদ্রর কথা শুনে সবাই হাসছে, কিন্তু আবসুরা বেচারি লজ্জায় শেষ। সে মনে মনে আদ্রকে মেন্টাল উপাধি দিয়েই দিল। আহিদ কিছুই তো বুঝতে পারছে না সে। এইবার চোখ মুখ ছোট করে সবার দিকে প্রশ্ন ছুড়ল, কি বলছো তোমরা? রামসা হেসে বলল, তোমার বিয়ের কথা আহিদ। আহিদ এইবার তার পুরো মুখ কুঁচকে বলল, স্টপ ফুপি। আহিদের কথা শুনে আদ্র মুখে হাত দিয়ে বলল, ও মা, বাপ দেখি ছেলেও দেখি এক। বাপ বলে শ্যাট আপ আর ছেলে বলে স্টপ। একদম পারফেক্ট, দুইটাই চিজ। না, কনফার্ম আমার মেয়ের জামাই আহিদই হবে। আদ্রর কথায় সকলের মধ্যে আরেকবার হাসির রোল পড়ল, কিন্তু দিল যখন ও চুপচাপ। আবসুরা দিলকে খোঁচা মেরে বলল, জানিস দিল, আহরান ভাইয়া আর আয়রা ভাবিরও একটা মেয়ে আছে, অনেক কিউট। আবসা আর আহিদের থেকে 1 বছরের বড় হবে। দিল আবসুরার কথা শুনে তার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, বাংলাদেশে যখন যাচ্ছি এইবার ইনশাল্লাহ সবাইকে দেখব। তারপর দিল আবারও আবসার দিকে হাত বাড়ালে কোলে নেবে এই জন্য, কিন্তু আবসা হৃদ্যের বুকে আরো লেপ্টে থাকলো, মনে হয় সে আসবে না। এইবার দিল রাগে কটমট করতে করতে বলল, তোর বাপ তোরে কয়দিন পালছে? 2 দিনও হয়নি, তাকে চেনস? এক এখনই এত দরদ? আমি তোরে এত বছর পাইল্লা বড় করে তুললাম, আর এখন আমাকে চেনস না? থাপ্পড় চিনিস? দিলের বকা আবসার ঠোঁট ফুলিয়ে কান্না করতে দেখে ঋদ্ধ দিলকে ধমক দিল, আমার মেয়ে ভয় পাচ্ছে দিল, আরেকটা কথা বললে আমি এখন তোকে থাপ্পড় দিব। দিল এইবার রাগে ওপরেই চলে গেল। আর দিলের রাগ দেখে আদ্রর পেছন থেকে চিল্লিয়ে বলল, মেয়েরা সবসময় বাপের পাগলই হয় রাগী পাখি, রাগ করো না। কিন্তু দিল কারোর কথারই উত্তর না দিয়ে ওপরে চলে গেল। আর সকলের এইভাবে হাসি আনন্দের মাধ্যমে দিনটা কেটে গেল। রাতে হৃদ্যরা সবাই বাহিরে গিয়েছে একটু ঘুরতে। যেহেতু তারা কালকের পরের দিনই বাংলাদেশে ব্যাক করবে, তাই সবাই কানাডার অটোয়া শহরটা একটু ঘুরতে বেরিয়েছে। কিন্তু দিলকে শতবার জোর করার পরেও সে যায়নি, আবসাকেও যেতে দেয়নি। কারণ কানাডা এমনিতেই কিছুদিন ধরে তুষারপাত হচ্ছে। আবসার এমনিই ঠান্ডা, আরো ঠান্ডা লেগে যাবে। কিন্তু আহিদ গিয়েছে। দিল নিজের রুমে আবসাকে বুকের সাথে জড়িয়ে ধরে খাটে হেলান দিয়ে আছে, আর আবসা তার মাম্মার বুকের সাথে লেপ্টে ঘুমাচ্ছে। দিলের মাথায় খালি আহাদের কথা ঘুরপাক খাচ্ছে, যে হঠাৎই মিস্টার আহাদের হলোটা কি? সে কেন এমন করছে? দিল পরেক্ষণেই বাহিরে তাকিয়ে দেখলো হালকা পাতলা তুষার ঝড় আর আবারও শুরু হয়ে গিয়েছে, যা দেখে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, বলেছিলাম এখন যেন কেউ ঘুরতে না বের হয়। তাও হয়েছে, এবার বুঝুক। বলেই দিল বাহিরে তাকিয়ে আছে। আর তার কানাডার এটা একটা ইমোশন, তার জীবনের 5টা বছর এইখানে সে কাটিয়েছে। এই যে এখন কি সুন্দর লাগছে দেখতে, বরফগুলো পড়ছে, যেন পরিবেশের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তারপর দিল ভাবলো, মিস্টার আহাদ তো বাসায় এসেছে, তো আমি কি আরেকবার গিয়ে জিজ্ঞাসা করব তার কি হয়েছে? যেই ভাবা সেই কাজ।
দিল আবসাকে ব্ল্যাঙ্কেটের নিচে শুইয়ে দিয়ে রুম থেকে বের হলো, সোজা আহাদের রুমের সামনে এসে থামলো। তারপর কিছু একটা ভেবে নক করলো, কিন্তু ভেতর থেকে সাড়া নেই। দিল আবারও নক করলো, এইবারও একই। এইবার দিল ফিসফিস করলো নিজে নিজে, দূর বাল, ঢুকেই পড়ি, যা হবে দেখা যাবে, বলেই সে আহাদের রুমে ঢুকে পড়লো। ঢুকতেই তার নজর গেল আহাদের দিকে, যে কিনা এক ধ্যানে ছাদের দরজার সামনে বসে তুষারপাত দেখছে আর দেওয়ালের সাথে হেলান দিয়ে আছে। দিল যা দেখে মনে মনে বলল, শালা তোরে যে আমি এত করে ডাকলাম, দরজা খুললি না কেন? বসেই তো ছিলি। তারপর তার মাথায় আজগবি ভাবনা ছেড়ে দিল আহাদের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু দেখলো আহাদ এখনো সামনের দিকে তাকানো, তার দিকে তাকাচ্ছেই না। এইবার দিল আহাদের দিকে কিছুটা ঝুঁকলো আর আহাদকে পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎ দিল আহাদের কণ্ঠ শুনে চমকে সোজা দাঁড়িয়ে পড়ল। কিছু বলবেন মিস আবারা? দিল আমতা আমতা করতে করতে বলল, আসলে মিস্টার আহাদ। আহাদ এইবার দিলের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল, বলুন কি হয়েছে? দিল এইবার একটু সাহস নিয়ে হুট করে একটা চেয়ার টেনে আহাদের পাশে বসে আহাদের কাঁধে মাথা দিয়ে বলতে শুরু করলো, আপনার কি হয়েছে মিস্টার আহাদ? কালকে থেকে দেখছি আপনি উদাসীন। আমার তো বেস্ট ফ্রেন্ড, তাই না? মানুষ কষ্টে থাকলে তার বেস্ট ফ্রেন্ডকে বললে তার কষ্ট হালকা হয়। আপনিও বলুন না আমায়, আপনার এমন মুড আমার দেখতে একটুও ভালো লাগছে না। আমি কি কিছু করেছি? আহাদ ভেবেছিল দিল অভিমান করেছে সকালের কাহিনীর জন্য, কিন্তু না, মিস আভারা তো তার মুড অফের কারণ জানতেই ছটফট করছে। আহাদ হাসলো, তারপর কাঁধের দিকে চোখ যেতেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে দিলের মাথাটা তার কাঁধে তুলে দিলের হাতটা ধরে বলল, আমার কিছু হয়নি মিস আভারা, আমি একদমই ঠিক আছি। আর আপনি একদম কিচ্ছু করেননি। আপনি কিছু করলে আপনার সাথে আমি এখনো কথা বলতাম নাকি? দিল এবার চটপট কণ্ঠে বলল, তাহলে হাসুন, স্মাইল। আহাদও দিলের কাণ্ডে হাসলো। দিল আহাদের হাসি দেখে আবারও সেই চেয়ারে বসে ঠোঁটে হাসি নিয়ে তুষারপাত দেখতে দেখতে বলল, অনেক সুন্দর না? কানাডা আসলেই অনেক সুন্দর মিস্টার আহাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইখানে আনার জন্য, আর আল্লাহকেও ধন্যবাদ আপনার মতো একটা ফ্রেন্ড দেওয়ার জন্য। আহাদও ঠোঁটে হাসি রেখেই বলল, হ্যাঁ, অনেক সুন্দর। আর ফ্রেন্ড যেহেতু বলেছেন, জানেনই তো ফ্রেন্ডকে বারবার ধন্যবাদ দেওয়া লাগে না। দিল ভাবুক কণ্ঠে বলল, ঠিক আচ্ছা, আপনাকেও আর দিব না। তারপর আবারও দুজন তুষারপাত দেখতে লাগলো। হঠাৎ দিল একটা প্রশ্ন করলো আহাদকে, মিস্টার আহাদ, একটা কথা বলি? আহাদ সামনের দিকে দৃষ্টি রেখেই বলল, অবশ্যই বলুন। দিল খুশি মনেই বলল, একটা গান শোনান না, ও এই ওয়েদারে আপনার মুখে গান খুব ভালো মানাবে। আহাদ এবার চট করেই দিলের দিকে তাকিয়ে বলল, আপনি আমার গান শুনতে চান? কিন্তু আমি তো বেশি বাংলা গান শুনি। দিল বরফের একটা টুকরা হাতে নিয়ে দেখতে দেখতে বলল, তো আমি কি আপনাকে হিন্দি গান শোনাতে বলেছি নাকি? চুপচাপ বাংলা গানই শোনান। আহাদ প্রথমে দিলের দিকে তাকালো, কিন্তু পরেক্ষণেই আবার সামনের দিকে তাকিয়ে গান গাইতে শুরু করলো। পাগল আব্দুল করিম গাই, ভুলিতে পারি না আমার মনে যাহারে চায়, হাই গো কুলো নাশা নেশাই কুলো মান গেছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আহাদের গান শেষ হতেই দিল জোরে হাততালি দিতে লাগলো আর বলতে লাগলো, অনেক সুন্দর হয়েছে মিস্টার আহাদ। আহাদ হালকা হেসে বলল, আপনি খুশি তো? দিল খুশি মনে ওপর নিচ মাথা নাড়ালো, মানে সে খুশি। আহাদ এইবার সামনে তাকালো, তারপর জিজ্ঞাসা করলো, আবসা কোথায়? ও ঘুমাচ্ছে। তাহলে ও উঠে পড়লে আপনাকে না দেখতে পেলে তো কান্না করবে। দিল এইবার নিজের মাথায় হাত দিয়েই বলল, ও শিট, তাই তো, আচ্ছা আমি যাই মিস্টার আহাদ, বলেই দিল বের হয়ে গেল। আর আহাদ সে দিলের যাওয়ার পানে একবার তাকিয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে বিড়বিড় করলো একটা বাক্য, কি এমন ক্ষতি হতো যদি পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে যে যাকে চায় তাকে পেয়ে যেত? বলেই আহাদ তার চেয়ারে হেলান দিয়ে বসে রইল। হৃদ্যরা সবাই বাহির থেকে এসেছে মাত্রই।
আর এসেই যে যার রুমে চলে গেল, কারণ সবাই ক্লান্ত। ঋদ্ধ আহিতকে নিয়ে রুমে ঢুকতেই দেখলো দিল শুয়ে ফোন টিপছে। যা দেখে ঋদ্ধ কিছুই বলল না, আহিতকে ফ্রেশ করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। সবকিছু দিল আর চোখে দেখেও কিছুই বলল না। হুট করে ঋদ্ধ দিলের হাত থেকে ফোনটা কেড়ে নিল। যা দেখে দিল রেগে বলল, কি সমস্যা, ফোন নিলেন কেন? ঋদ্ধ গা ছাড়া ভাব নিয়ে বলল, অনেক সমস্যা, এখন আমরা ঘুমাবো, তুই ফোন চালাতে পারবি না। দিল রেগে বলল, তো ঘুমান, আপনাকে কি আমি ধরে রেখেছি? আর আমার ফোন দেন। বাইরে থেকে এসে শরীরে এনার্জি হয়ে গেছে না, নাকি সব তেজ আমার সাথেই দেখাচ্ছেন? দিলের কথা শুনে ঋদ্ধ দিলকে হুট করে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরা অবস্থায় বলল, সারাদিন বউকে কাছে পাইনি, তাই শরীরে এনার্জির পরিমাণ কম। তাই তুই বলছিস এনার্জি পেয়েছি? আর কিসের তেজ? হ্যাঁ, বউয়ের সাথে তেজ দেখানো হারাম। দিল এইবার হৃদয়কে ছাড়তে ছাড়তে বলল, ছাড়ুন আমাকে বলছি, আপনি একদম ধরবেন না, অসহ্য লাগে আমার। হৃদ্য আরো শক্ত করে দিলকে জড়িয়ে ধরে বলল, অসহ্য লাগলেও কিছু করার নেই বাল, আমি তো আমার বউকেই জড়িয়ে ধরবই। দিল রাগে হিস হিস করতে করতে বলল, বাল একটা। হৃদ্য দিলের কথা শুনে দিলের মতো করেই বলল, বালটু বউ। হৃদ্যের কাণ্ডেতে দিলও আরো কিছু বলল না, সেও ঘুমিয়ে গেল। মীর পরিবারের সবাই দাঁড়িয়ে আছে এয়ারপোর্টে, শুধু আহাদ বাদে। সে আসেনি তার হসপিটালে ইমার্জেন্সি অপারেশনের কথা বলে। দিল অনেকক্ষণ ধরেই রাইসা মীর আর আহাদ মীরকে জড়িয়ে ধরে কান্না করছে, আর তারা দিলকে সান্ত্বনা দিচ্ছে যে তারাও তো আসছে কিছুদিনের মধ্যেই, তাই দিল যেন কান্না না করে। এইবার দিলও বাচ্চাদের মতো করে মাথা নাড়িয়ে বলল, অনেক মিস করব তোমাদের মামুনি। আর বাবা, অনেক খুব তাড়াতাড়ি কিন্তু আসবা বাংলাদেশে, আমি তোমাদের অপেক্ষায় থাকব। রাইসা মীর আর আহাদ মীর দিলের বাচ্চামো দেখে হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল আর বলল, তারা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আসবে। এইবার দিলও হাসি মুখে মাথা নাড়িয়ে তাদের বিদায় দিয়ে প্লেনে উঠে বসলো। হৃদ্য আর দিল একসাথে বসেছে, সাথে আফসাকে নিয়েছে। অন্যদিকে রামসা আর আবসুরা একসাথে বসেছে আহিতকে নিয়ে, আর আফাজ খানের সাথে আদ্র বসেছে। দিল মন খারাপ করে প্লেনের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। তার আজকে খুব আহাদের কথা মনে পড়ছে। 5 বছর আগে আহাদের নামে অচেনা অচেনা অজানা একজন ব্যক্তির সাথে সে এই কানাডায় পাড়ি জমিয়েছিল তাকে বিশ্বাস করে, কিন্তু আহাদ তার বিশ্বাসও রেখেছে। তার স্বপ্ন পূরণে তাকে অনেক সাহায্য করেছে, যার জন্য সে ডক্টরও হতে পেরেছে। কিন্তু আজ সেই আহাদ তার বেস্ট ফ্রেন্ড, তার আসক্তি। সে কিভাবে পারলো তাকে একবার দেখতে না আসতে? হ্যাঁ, সে মানে আহাদের কাছে সে সারা জীবন কৃতজ্ঞ, কিন্তু তাও সে আসতে পারতো। দিল যে তার মিস্টার আহাদকে অনেক বেশি মিস করবে, সেটা কি সে জানতো না? এইসব ভেবেই দিলের চোখ দিয়ে পানি পড়ছে। এইবার কান্না করতে করতে দিলের হেঁচকি উঠে গিয়েছে। বৃদ্ধ হঠাৎ কান্নার আওয়াজে শুনে দিলের দিকে তাকালো, কারণ সে আবসাকে ঘুম পাড়াচ্ছিল, তাই দিলের দিকে নজর দিতে পারেনি। বৃদ্ধ এবার তাড়াহুড়ো করে ঘুমন্ত আবসাকে আফাজ খানের কোলে দিয়ে এসে দিলের পাশে বসে দিলকে তার বুকের সাথে চেপে ধরে অস্থির গলায় প্রশ্ন করলো, কি হয়েছে হাট, কান্না করছিস কেন? বল আমাকে কি হয়েছে। দিল হৃদের বুকের সাথে মিশে তাকে এইবার জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, আমার মিস্টার আহাদকে অনেক বেশি মনে পড়ছে হৃদ্য। সে কেন আসলো না? সে আমার বেস্ট ফ্রেন্ড, কেন আসলো না? তাকে আমি যাবার সময় একটিবারও দেখতে পারলাম না, কেন এমন করলো? আমি তাকে খুব মিস করব। তাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, যে আমার জন্য এত কিছু করেছে। তার আসা উচিত ছিল, কেন আসলো না সে? বৃদ্ধ দিলের মনের অবস্থা বুঝে তাকে তার বুকের সাথে আরো চেপে রাখলো, আর শান্ত মাখা কণ্ঠে বলল, মিস্টার আহাদ তো আবসুরার বিয়েতে আসবে, তখন তাকে খুব করে বকে দিস। এখন কান্না থামা, সে তো আসবেই, তাই না? আমি জানি,
তুই খুব মিস করবি তাকে, এটা ঠিক। তাও আসা উচিত ছিল, কেন আসলো না এটা আমারও প্রশ্ন। কিন্তু এখন কান্না থামা, কয়দিন অপেক্ষা কর, সে আসবে, তখন তার সাথে কথা বলে নিস। হৃদ্য দিলের কথা শুনে কিছুটা শান্ত হলো, যা দেখে হৃদ্য দিলের মুখটা তার বুক থেকে তুলে দিলের চোখের পানি মুছিয়ে দিয়ে দিল আর বলল, এই চোখে আমি আর পানি দেখতে চাই না, কখনোই কান্না করবি না, সব সময় হাসবি। আর আমি হৃদ্য আজকের পর তোর চোখে পানি পড়তেই দিব না। বলেই হৃদ্য দিলকে আবারও জড়িয়ে ধরলো তার বুকে। দিলও এবার কোনো জিদ দেখালো না হৃদ্যের সাথে, আর ওভাবেই থাকতে থাকতে হৃদ্যের বুকে ঘুমিয়ে গেল। দিল আর হৃদ্য তার প্রাণ প্রিয় বউকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে রেখে কপালে চুমু দিল। কানাডা। আহাদ নিজের বাসায় এসেছে কিছুক্ষণ হলো। নিজের রুমে ঢুকতে এসে দরজা আটকিয়ে দিয়ে বিছানার সামনে এসে ঠাস করে নিচে পড়ে গেল আর তার মাথার চুলগুলো টেনে ধরলো। তার চোখ লাল আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আহাদ নিজেকে শান্ত করলো অনেকক্ষণ বসে, তারপর জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে এই ছাদের দরজা খুলে সে চুপচাপ তার সুন্দর কারুকাজ করা সুন্দর ডিজাইনের বেঞ্চটায় বসে পড়ল আর আকাশের দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে বিড়বিড় করল, আমাকে মাফ করে দিবেন মিস আবহারা, আজকে আমি আসতে পারিনি তার জন্য। আমি আসলে আপনাকে কখনোই যাবার অবস্থায় দেখতে পারতাম না। আমার বুকটা জ্বলে যেত আপনার দহনে, কিন্তু আপনার জ্বলতো না। অনেক ভোলার চেষ্টা করেছি আপনাকে, কিন্তু পারছি কই, ঘুরে ফিরে সেই আপনাতেই আটকায়। কেন চলে গেলেন আপনি? আমাকে না ভালোবাসলেও এইখানে থাকলে অন্তত আপনাকে দেখতাম, এটাই আমার শান্তি। কিন্তু এখন যে আপনাকে দেখাও যাবে না, আপনি চলে গিয়ে হারাম বুঝিয়ে দিয়েছেন, আর আপনাকে দেখা আমার জন্য হারাম আমি জানি, কিন্তু আমার মনকে আমি বোঝাতে পারি না, কি করব। এসব বলেই আহাদের চোখ দিয়ে আবারও পানি পড়ছে। সে নিজের চোখের পানি এক হাত দিয়ে মুছে আর মুচকি হাসলো একা একা। অতঃপর আবারও বলল, অনেক মিস করব আপনাকে, খুব মিস করব। যেই মিসের পরিমাণ এই এক বুক আকাশের চেয়েও বেশি। আপনাকে ছাড়া থাকতেও আমার কষ্ট হবে খুব। জানি আপনারও হবে, কিন্তু আমার থেকে বেশি না, কারণ মানুষ অভ্যাসের দাস। আর আপনি তো আমাকে ভালোবাসেন না, আপনি ভাবেন আমাকে আপনার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি জানি দোষ আমার, তাও কি করার, আমার দোষ তো আমার কাছেই আছে, আপনাকে তো আর বলিনি, ইনশাল্লাহ কখনো বলবও না। আমি চাই আপনি সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন হৃদ্যের সাথে, এই দোয়াই করি সব সময়। তারপর আহাদ তার চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস টানলো, কারণ তার এই বুকটা ভারী হয়ে আসছে। নিঃশ্বাস নিতেই তার দুই চোখের কিনারা দিয়ে পানি গড়িয়ে পড়ল। প্রায় টানা অনেক ঘন্টা জার্নি শেষে হৃদ্যদের প্ল্যান ল্যান্ড করলো বাংলাদেশে। তারা সুস্থভাবেই সবাই বাংলাদেশে এসেছে। দিল নিজের মাতৃভূমির দিকে তাকিয়ে খুশি হলো, কত বছর পর দেখছে। আহিদ আফসা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কারণ তারা কানাডায় সবসময় সুন্দর সুন্দর পরিবেশ এগুলোতে বড় হয়েছে। হঠাৎ বাংলাদেশে এসে তারা সব কিছু আলাদা দেখে অবাক হয়ে আছে। সবাই এইসব ভাবতে ভাবতে হঠাৎ তাদের সামনে হৃদ্যর বাসার গাড়ি এসে থামলো, কারণ হৃদ্য আগে থেকেই বলে দিয়েছে তারা আসছে। গাড়ির ড্রাইভারটা দিলকে মুখ ভর্তি হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম আপামনি, কেমন আছেন? কতদিন পর দেখলাম আপনাকে, কত বড় হয়ে গেছেন। দিলও হাসি মুখেই উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? ড্রাইভারও বলল সেও ভালো আছে। তারপর তারা সবাই গাড়িতে উঠে বসলো। দিলের অস্থির লাগছে, এত বছর পর বাড়িতে যাচ্ছে, কিন্তু তার কারোর প্রতি অভিমান কমেনি এক ফোঁটাও। হঠাৎ কিছু মনে আসতেই দিল হৃদ্যকে বলল, আপনার ফোনটা দিন তো, আমার ফোনে এখনো বাংলাদেশের সিম ভরিনি, আপনাকে তো দেখলাম কিছুক্ষণ আগে ভরেছেন।
ঋদ্ধ আহিদের সাথে খেলতে খেলতে তার ফোনটা দিলের দিকে বাড়িয়ে দিল। দিল ঋদ্ধের ফোন খুলতেই দেখে ওয়ালপেপারে তার আর ঋদ্ধ, আফসা আর আহিদ সবার একসাথে পিক দেওয়া, যেটা ঋদ্ধ কিছুদিন আগে দিলকে নিয়ে জোর করে তুলেছিল। দিল তুলতেই চায়নি, তাও ঋদ্ধ জোর করে দেখে বাধ্য হয়েছিল তুলতে। দিল হাসল মুচকি করে এটা দেখে, তারপর নিজের কাজে লেগে গেল। দিল নাম্বারটা ফোনে তুলল, তারপর কল দিল। দিল জানে না কল রিসিভ হবে নাকি, তাও দিল। কিছুক্ষণ পর কল রিসিভ হতেই কলের ওই পাশ থেকে ভেসে আসলো, আসসালামু আলাইকুম, কে বলছেন? দিল কল রিসিভ করে দেখে, খুশি হয়ে তাড়াতাড়ি করে বলল, ওয়ালাইকুম আসসালাম, রাহা বলছিস? ঋদ্ধ এতক্ষণে বুঝলো দিল রাহাকে কল দেবার জন্যই এত তাড়াহুড়ো। তারপর আর ঋদ্ধ দিলের কথাই শোনেনি। সে স্পেস দিয়েছেন, দুইজনই বেস্ট ফ্রেন্ড, এতদিন পর কথা বলছে, বলুক মন মতো। সে নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। রাহা এত বছর পর চিরচেনা কণ্ঠ শুনে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দিল। দিলেরও চোখের পানি জমে সেও বলল, হ্যাঁ আমি দিল, কেমন আছিস তুই? রাহা এবার কান্না ভেজা কণ্ঠে বলল, এতদিন এত বছর কোথায় ছিলি তুই দিল? জানিস কতটা মনে পড়েছে তোকে। আমি সব জানি কি অন্যায় হয়েছে তোর সাথে, আমি বিশ্বাস কর প্রতিবাদ করতেও গিয়েছিলাম, কিন্তু বাকিটুকু বলার আগে দিল রাহাকে থামিয়ে দিয়ে বলল, সব জানি আমি। আমি আজকে খানভিলায় যাচ্ছি, এতদিন কানাডা ছিলাম তাই তোর সাথে যোগাযোগ করতে পারিনি। কালকে তুই খানভিলায় আয়, তারপর তোর সাথে সব কথা হবে আর সব বলবো। রাহাও মাথা নাড়ালো, তারপর দিলকে বলল, লাভ ইউ জানু, অনেক মিস করেছি তোকে, কালকেই আসছি আমি, তারপর সব শুনবো। কিন্তু ওই ঋদ্ধের বাচ্চাকে তুই উচিত শিক্ষা দিবি, শালা শয়তান। দিল রাহার কথা শুনে হাসলো, তারপর ঋদ্ধের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে সোনা, লাভ ইউ টু। তারপর কল কেটে দিল। আর দিল গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখটা বন্ধ করে রইল। আর্দ্রতার বাড়ির সামনেই গাড়ি থেকে নেমে গিয়েছে। সে আর খানভিলায় যায়নি, কিন্তু দিলের মাথায় হাজারো চিন্তা। তার খানভিলায় যেতে ইচ্ছে করছে না, তার আবারও সেই কানাডায় মীর ভিলায় ছুটে যেতে ইচ্ছে করছে। তার কাছে মনে হয় ওইখানেই শান্তি, কিন্তু খান ভিলা তো তার আসল গন্তব্য ভেবেই দিল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবসুরা দিলের অবস্থা বুঝে দিলের মাথায় হাত বুলিয়ে বলল, কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা দিল। দিলও তার আপ্পির কথায় মুচকি হাসল, আর গাড়িতে ছুটে চলল সেই চিরচেনা খান ভিলায়। দিলদের গাড়ি খান ভিলার সামনে থামতেই দিল নিজের মাথায় কিছুক্ষণ হাত বোলাতে থাকলো। ঋদ্ধ দিলকে লক্ষ্য করেও কিছুই বলল না। সে তার মতো করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যে দিলও নামলো। নেমেই সে চারপাশ পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে বিড়বিড় করলো, সবাই আগের মতোই আছে, খালি আমিই আগের মতো হতে পারছি না। পারবো কিভাবে? মানুষ যেটা মন থেকে সরায় সেটা যতই চেষ্টা করুক না কেন আগের মতোই অনুভব করাতে পারে না। যেমন আমার কাছে কানাডার ওই মীর ভেলা ছাড়া কিছুই ভালো লাগে না। দিলের এসব ভাবনার মাঝেই আফাজ খান দিলকে উদ্দেশ্য করে বলল, চল মা, ভেতরে যাওয়া যাক। দিলও মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর সবাই ভেতরে গেল। আফাজ খানের কোলে আবসা, আর সাথে আবুসুরা, পেছনে দিল, রামসা আর ঋদ্ধের কোলে আহিদ। খান বাড়ির সকলেই দিলদের আসার অপেক্ষায় বসেছিল। এতক্ষণ ধরে তাদের ঢুকতে দেখে উঠে দাঁড়ালো। বাড়ির ভেতরে প্রবেশ করতেই দিলের চোখ গেল তার বাবা আরহাম খানের দিকে। দিল এক পলক তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। বাড়ির সকলের দৃষ্টি এখন তাদের দিকে। ঋদ্ধ সকলকে বলেছে এটা তার ছেলে আহিদ, আর এটা তার মেয়ে আবসা। দিল সবকিছু মনোযোগ সহকারে দেখছে, কিন্তু কিছুই বলছে না। মিসেস দিলারা খানের চোখ দিয়ে পানি পড়ছে। এত বছর পর নিজের মেয়েকে দেখেও তার নিজের মেয়ের কাছে যাওয়ার সাহসটুকুও হচ্ছে না, যে সে যা অন্যায় করেছে তার ক্ষমা নেই।
দিল এইবার অন্য সাইডে গিয়ে নিজের ফোনটা বের করে টিপছে, কারণ তার এইসব দেখতে ইচ্ছা করছে না। ফোন টেপা অবস্থায় হঠাৎ তার কানে একটা কণ্ঠ আসলো, যেই কণ্ঠটা চিরচেনা। হ্যাঁ, সেই কণ্ঠের মানুষ আর কেউ না, স্বয়ং দিলের বাবা আরহাম খান। আসসালামু আলাইকুম, কেমন আছো দিল? তোমাকে নিজের মেয়ে বলার সাধ্য বা সাহস কোনোটাই নেই, তাই এভাবেই কথা বলছি। আশা করি তুমি অন্তত আমার সাথে কথা বলবে। অনেক বড় ভুল করেছি নিজের মেয়েকে চিনতে। ক্ষমা চাইবো না, কারণ আমি আসলেই ক্ষমা পাবার যোগ্য না। দিল নিজের বাবার কথা শুনে চট করে ওপরে চোখ তুলে তাকালো, দেখলো তার বাবার চোখে পানি। কিন্তু দিল ওপরে ওপরেই নিজেকে কঠিন ভাবে রাখলো। সে শক্ত কণ্ঠেই বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি? আর আপনি প্লিজ আমার কাছে ক্ষমা চেয়ে আপনাকে ছোট করবেন না। আপনি আমাকে বাসা থেকে বের করে দিয়েছেন বলেই তো এত ভালো সুন্দর ফ্যামিলি পেয়েছি। তার জন্য আপনাকে ধন্যবাদ দেওয়াই যায়। আর সেইখানে নিজের আপন বাবা মার চেয়েও অধিক ভালোবাসা পেয়েছি। আরেকটা বাবা আর মামনি পেয়েছি। তারা আপনাদের মতো আমাকে কোনোদিন অবিশ্বাস করেনি, আর না কোনোদিন বুঝতে দিয়েছে আমি তাদের কেউ না, বাহিরের লোক। সবসময় নিজের মেয়ের মতো করেই ট্রিট করেছেন। অন্তত আপনাদের মতো কাপুরুষগিরি করেননি মিস্টার খান। আরহাম কিছুই বলল না। তার এটা প্রাপ্য, সে হাসলেন। এটা তার খুশি হাসি, না নিজের মেয়ের কাছ থেকে পাওয়া বাবার ডাক শোনার বদলে মিস্টার খান শোনার হাসি। তাও কিছুই বললেন না। কিন্তু হৃদ্য দিলকে ধমক দিল, দিল, এটা কি ধরনের ব্যবহার ছোট আব্বুর সাথে? সে তোমাকে জন্ম দিয়েছে। সে জন্ম না দিলে তুই দুনিয়ায় আসলি কিভাবে? যারা জন্ম দিল তাদের সাথেই এমন ব্যবহার? হ্যাঁ, মানলাম। এখনো পর্যন্ত 100 বার মেনে ফেললাম আমরা সবাই ভুল করেছি। তার জন্য কি আমরা অনুতপ্ত নই? আমাদের মাফ করা যায় না? এত জেদ কিভাবে হলো তোর? বাবা মারবে, বকবে, কাটবে, আবার তারই মলম লাগাবে। কিন্তু এটা কেমন ব্যবহার? দিল এইবার চিৎকার দিয়ে হৃদ্যের দিকে আঙ্গুল তুলে বলল, জাস্ট শ্যাট আপ হৃদ্য, জাস্ট শ্যাট আপ। জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, মাইন্ড ইট। কিসের বাবা উনি, কিসের মা উনি, যার নিজের মেয়ের প্রতি বিশ্বাস নেই? কিভাবে একটা মেয়েকে বাসা থেকে বের করে দেয়? তারা জানে না একটা মেয়ে বাসা থেকে বের করে দিলে রাস্তায় নরপশুরা হাঁ করে থাকে? কিভাবে পারলো তারা? এখন যখন নিজেরা বুঝতে পারলো নিজেদের ভুল, তখন এসে এইসব ঢং? আপনারা কি আমাকে সস্তা পেয়েছেন, নাকি যখন ইচ্ছা তুলবেন যখন ইচ্ছা নিচে ফেলবেন? শুনে রাখেন আপনারা সবাই, আমি আগের দিল না যে যা বলবেন চুপচাপ শুনে যাব। সব সময় শেষ টাইমেরও শেষ। এখন সব নতুন। আমাকে একটা কথা শোনাতে আসলে 100টা কথা শুনে যাবেন। আর বাবা মা, বাবা মা হলো আজাদ মীর আর রাইসা মীরের মতো হওয়া উচিত। নিঃস্বার্থভাবে আপন করে নিয়েছে আমাকে। আর বোন হলে রামসা মীরের মতো হওয়া উচিত ছিল। বলেই রামসার দিকে তাকালো দিল। রামসার চোখে পানি, যা দেখে দিল মিষ্টি করে হাসি দিল। তারপর আবারও বলল, আর বেস্ট ফ্রেন্ড হলে রাহা আর আহাদ মীরের মতো হওয়া উচিত। তারা আমার আসক্তি, আমার অক্সিজেন। অবাক হচ্ছেন তাই না? বেস্ট ফ্রেন্ডকে কেন এগুলো বললাম? যান, তাহলে ইতিহাস পাল্টিয়ে দিলাম আমি। মানুষ তার ভালোবাসার মানুষটাকে আসক্তি, অক্সিজেন বলে। আর আমি আমার বেস্ট ফ্রেন্ডদের আমার আসক্তি, অক্সিজেন বানালাম। কারণ রাহার মতো বেস্ট ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। সে আমার জন্য কি না করেছে। খান ভিলাই এসে পর্যন্ত আমার জন্য অপমানিত হয়েছে। আর মিস্টার আহাদের, ওনার কোনো তুলনা নেই। ওনাকে ছাড়া আমি নিঃস্ব। উনি ওই দিন আমাকে না বোঝালে, আমাকে না তুললে কষ্টের পাহাড় থেকে, আভারা খান দিল আজকের কোনো অস্তিত্বই থাকতো না। সে আমার সুপার হিরো। সে আমার বাচ্চাদের আরেক বাবা, আমার ডক্টর হবে। এতটা পথ যে ছিল না চলার সাথী ছিল সে। আর আমাদের বাচ্চাদের যখন আমি জন্ম দিয়েছিলাম ওই মুহূর্তে সে আমার সাথে ছিল।
ছিল মিস্টার আহাদ ছিল শুধু। আমার কান্নাতে তাকে আমি কাঁদতে দেখেছি, আমার খুশিতে তাকে আমি হাসতে দেখেছি। তাহলে কেন আমি তাদের আপনাদের থেকে বেশি ভালোবাসবো না? আপনারা কোথায় আর তারা কোথায়? একটু মেলাবেন সময় করে 5 বছর আগের খাতাটা চাবি দিয়ে খুলে। উপস্থিত সকলে দিলের কথা শুনে বাকরুদ্ধ। আরহামের চোখ দিয়ে পানি পড়ছে। সে কি বড় ভুল করেছে হাড়ে হাড়ে টের পাচ্ছে। মিসেস দিলারা খানের বুকটাও ছিঁড়ে আর্তনাদ করতে ইচ্ছে করছে। এই মাত্র মেয়ের সাথে কি অন্যায় করেছে সে। মিসেস সাবিরা খানের চোখের পানিও তার নাতি নাতনিকে এতটা সামনে থেকে ধেকেও ধরার সাহস পাচ্ছে না। আফলাল খানেরও একই অবস্থা। তারপর দিল আর হৃদ্য সামনে দাঁড়ালে। তারপর হৃদ্যের কোল থেকে আহিদকে নিয়ে রামসার কাছে দিয়ে বলল, রামসা, আহিদ মনে হয় ঘুমাবে, তুমি তাকে ওপরে আমার ঘরে নিয়ে যাও, একটু ঘুম পাড়িয়ে দাও। তারপর আবার আবুসুরার দিকে তাকায় বলল, মেজো আব্বু। মেজো আব্বুর কোল থেকে আবুসুরা নিয়ে, তুমিও একটু ওপরে যাও আপি, রামসা তো আমার রুমটা চেনে না, আর পারলে আবসাকেও ঘুম পাড়িয়ে দিও। দিলের কথা শুনে আবুসুরা আর রামসা ওপরে চলে গেল। তারপর যেতেই মিসেস সাবিরা তাদের যাওয়ার দিকে তাকিয়ে দিলকে অসহায় গলায় প্রশ্ন করলো, আমার নাতি নাতনিকে একটিবার কোলে নিতে দিবি না দিল? আমি কি তাকে ধরতে পারবো না? দিল তার বড় আম্মুর কথা শুনে আর চোখে তার দিকে তাকিয়ে আগের মতো শক্ত গলায় বলল, অবশ্যই পারবেন, পারবেন নাই বা কেন? ওদের শরীরে যে আপনাদেরই রক্ত বইছে এক জাত বলে কথা, আর আমি তো আপনাদের মতো না হৃদয়হীন, তাই অবশ্যই পারবেন, কিন্তু এখন না, কারণ এখনো আমার কথা শেষ হয়নি। এইবার দিল হৃদ্যর দিকে তাকালো, দেখল হৃদ্য বুকে হাত ভাঁজ করে তার দিকেই তাকিয়ে আছে, ঠোঁটে বাঁকা হাসির সাথে সামনের চুল করা কপালে পড়ে আছে, দেখতে অসাধারণ লাগছে, কিন্তু দিল তাতে পাত্তা না দিয়ে রাগী গলায় হৃদ্যর সামনে গিয়ে তুড়ি বাজতে বাজতে বলল, দুই একদিন ভালোভাবে কথা বলেছি বলে ভাববেন না মিস্টার আবশির খান, হৃদ্য আপনাকে মাফ করে দিয়েছি। ওই দিন আপনাদের কাছে নিজের চোখের পানি অনেক ভাসিয়ে দিয়েছি, কিছু লাভ তো হয়নি, উল্টা কষ্ট পেয়েছি, এখন কষ্ট আপনাদের পাবার পালা, এত সহজে আমার কাছে মাফ পাবেন না আপনারা। মাঝে মাঝে ভাবি এখন, কেন আপনার আগে আমার জীবনে মিস্টার আহাদ আসলো না? সে আসলে তাকে বিয়ে করলে আমার জীবনটা এমন হত না, অনেক সুন্দর হতো। সে ভালোবাসতে জানে, বিশ্বাস করতে জানে, আপনার মতো না। তার ভালোবাসা আমার জীবনে থাকলেই বা তাকে পেলে আসলেই আমি লাকি হতাম। এইবার হৃদ্যর চোখ রাগে লাল হয়ে আসলো, সে সব সহ্য করতে পারবে, কিন্তু নিজের হার্টের মুখে থেকে অন্য কাউকে বিয়ে করা, ভালোবাসা, এসব কিছু সহ্য করতে পারবে না, তাই সে হুঙ্কার দিয়ে উচ্চারণ করল, দিল, আমাকে মার, কাট যা ইচ্ছা কর, কিন্তু অন্য কারোর হবার কথা মুখে আনলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলব। দিল এইবার বিরক্ত মুখে উচ্চারণ করে বলল, উফ, এত হাইপার হচ্ছেন কেন? আগে পুরো কথা তো শুনুন। তারপর দিল মন খারাপ করে আবার বলতে শুরু করল, কিন্তু জানেন আমার কষ্টের কথা? আপনি আমাকে যতই কিছু বলেন না কেন, আপনাকে না ভালোবেসে আমার মন থাকতে পারে না, এটার জন্য আমি নিজেই নিজের মনকে বেহায়া বলে উপাধি দিয়েছি, কারণ ভালোবাসি আপনাকে। কি করব? মন আমার কথা শুনে না, যতই আপনাকে মাথা থেকে সরাতে চাই ততই আমার মাথায় আপনি জেকে বসেন, এটাই আমার সমস্যা। হৃদ্য দিলের কথা শুনে মনে মনে হাসল, কিন্তু উপরে থাকলো, কারণ তার বউ এখন হেব্বি রাগী মুডে আছেন, কিছু বললেই আমার অবস্থা খারাপ করবে। তারপর দিল জোরে জোরে বিশ্বাস ছেড়ে ঘুরল, তারপর দেখল তার আম্মু মিসেস দিলারা খান তার দিকে তাকিয়ে কাঁদছে। দিলের এবার খারাপ লাগছে, সে এইবার মিসেস দিলারা খানের সামনে দাঁড়িয়ে তার মুখটা উঁচু করল, তারপর চোখের পানি মুছে দিয়ে বলল, এখন এত কান্না করে কি লাভ? তখন তো আপনারা কেউ আমাকে বুঝার চেষ্টা করেননি, আমি ঠিক এইভাবেই কান্না করে আকুতি করেছিলাম আপনাদের কাছে, কিন্তু কেউ শুনেনি। এখন কি লাভ এসবের মিসেস খান? মিসেস দিলারা খান এইবার দিলের হাত জড়িয়ে ধরে চুমু খেলেন, তারপর বললেন, আমাকে মাফ কর দে মা, আর জীবনেও তোর মা তোকে ভুল বুঝবে না। দেখ, এই কয়েকটা বছর তোকে ছাড়া অনেক কষ্টে ছিলাম, আর কষ্ট দিস না। দিল হুট কিরে মিসেস দিলারা খানের হাত ছেড়ে দিলেন, তারপর আবার চোখমুখ শক্ত করে ফেলল, সকলের দিকে তাকালো, তারপর দেখল আহরানের কোলে একটা মেয়ে, যেটা দেখে দিল হাসি দিয়ে ওইখানে গিয়ে দাঁড়ালো, তারপর বাচ্চাদের গালে হাত দিয়ে আদর করতে করতে আয়রাকে জিজ্ঞেস করল, তোমার মেয়ে বুঝি ভাবি? অনেক কিউট মাশাল্লাহ। নাম কি? আয়রা কান্না ভেজা চোখে বলল, হ্যাঁ আমার মেয়ে দিল, ওর নাম কাবিরা খান আরাত।
দিল এইবার আহরানের কোল থেকে আরাতকে কোলে নিয়ে গালে চুমু দিল, তারপর বলল, অনেক কিউট তোমার মেয়ে। জানো আমার মেয়ের নাম আবশা মীর। বাহ, মিল আছে একটু। আরাত আবশা দুই বোন। আহরান দিলের মাথায় হাত বুলিয়ে বলল, মাফ করে দিস বোন, সবাইকে এত রাগ করে থাকিস না, সব ভুলে যা। আর তোর মেয়েকে তো আমাকে কোলেই নিতে দিলি না, যতই হোক আমি ওর চাচু প্লাস মামা। দিল আহরানের সাথে আর উঁচু গলায় কথা বলল না, কারণ আহরান দিলের সাথে ওই দিন বাজে কোনো ব্যবহারই করেনি। সেও দিলকে বাসা থেকে বের করে দেবার বিপক্ষে ছিল। দিল বলল, ভুলা যায় ভাইয়া, কিন্তু সবকিছু না, কিছু কিছু জিনিস মনে দাগ কেটে যায়, তখন চাইলেও সব ঠিক করা যায় না। আমার মেয়েকে কোলে নিতে দেয়নি কে বলেছে? ও ঘুমাবে তাই কাউকে দেয়নি। উঠলে আমার ঘুমে যেও, তারপর যত ইচ্ছা নিও বলেই দিল আরাতের সাথে খেলা করতে লাগল। আহরাম দিলের সব কথা শুনে বুঝলেন তার মেয়ে এত সহজে তাদেরকে মাফ করবে না, তাই সে চুপচাপ সোফায় বসে পড়ল, মাথায় হাত দিয়ে। তার পাশে আফলাল খানও বসাল। কিন্তু আফাজ খান খালি সব দেখল। তার আজকে অনেক শান্তি লাগছে, ওই দিনের অপেক্ষায় ছিল সে, কারণ দিলকে তারা কম অপমান করেনি, এসব ভেবেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। দিল আরাতকে আহরানের কোলে দিয়ে আফাজ খানের উদ্দেশ্যে বলল, আজকে অনেক কথা বলে ফেলেছি মেজো আব্বু, এখন আমি উপরে যাই, অনেক টায়ার্ড লাগছে। দিলের কথা শুনে আফাজ খান ও সম্মতি দিল যাবার জন্য, আর দিল তার মেজো আব্বুর সম্মতি পেয়েই উপরে চলে গেল। বৃদ্ধ দিলের যাবার দিকে তাকিয়ে ভাবল, এখন যদি বউয়ের পিছনে পিছনে যাই তাহলে সে এখন আমাকে কাঁচা চিবিয়ে খাবে। এই মুহূর্তে আমার বউয়ের মাথা মারাত্মক হট, যে সামনে যাবে তাকেই জ্বালিয়ে দিবে। এসব ভাবতেই হৃদয় নিজের বুকে ফু দিল, আর নিজে নিজে বিড়বিড় বলল, কি দিন আসলো বাবা। এখন নিজের বউকে ভয় পেতে হয় কি? সোনায় মুড়ানো কপাল আমার। বলেই হৃদয় নিজের কপালে দুইটা থাপ্পড় দিয়ে সোফায় তার বাবার পাশে বসে পড়ল। দিল সিঁড়ি দিয়ে উপরে উঠে সোজা নিজের রুমের সামনে গিয়ে থামল, তারপর কি একটা ভেবে সোজা তার রুমে ঢুকে পড়ল। ঢুকতেই তার নিঃশ্বাস ভারী হয়ে আসলো, কারণ তার রুমটা ঠিক আগের মতোই আছে, আগে যেই জায়গায় যেই জিনিস ঠিক ওইরকমই আছে। এসব দেখে দিলের মনে ভাবনা আসলো যে তার রুমে প্রতিদিন হয়তো তার আম্মুই গুছিয়ে রাখত। এসব ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর বিছানায় তাকাতেই নজরে পড়ল আবশা আর আহিদের দিকে। তাদের অলরেডি রামসা ঘুম পাড়িয়ে দিয়েছে। দিল নিজের ছেলে মেয়ের সামনে এসে তাদের কপালে চুমু দিয়ে রামসাকে বলল, তুমি ফ্রেশ হয়ে এসো রামসা, আর আজ থেকে তুমি আবশুরা আপ্পির সাথে ঘুমাবে, তোমার কোনো সমস্যা হবে না তো? রামসা মাথা নাড়িয়ে হাসি মুখে বলল, কিসের সমস্যা আপ্পি? কোনো সমস্যা নেই, আমার আবশুরা আপ্পিকে অনেক ভালো লাগে, তার সাথে থাকতে সমস্যা হবে কেন? আর আমি এখনই ফ্রেশ হয়ে আসছি বলেই রামসা ফ্রেশ হতে চলে গেল। আর দিল রামসার যাবার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিয়ে বিছানার সাথে হেলান দিল। তার আবারও মিস্টার আহাদের কথা মনে পড়েছে, তাই কিছুই ভালো লাগছে না। তার ইচ্ছা করছে ছুটে আবারও কানাডায় চলে যেতে। সোফার সবাই বসে আছে, আফাজ খানও বসে আছেন চোখ বন্ধ করে। হঠাৎ তার হাতের উপরে কারোর সাথে ছোঁয়া পেয়ে চোখ মেলে তাকালেনটা দেখলেন আরহাম খান। আফাজ খান ব্রু কুঁচকে তাকালেন, মনে চোখের ইশারায় বুঝাতে চাচ্ছেন কি সমস্যা। আরহাম খান গলা পরিষ্কার করে বললেন, ভাইজান, আপনার সাথে তো দিলের অনেক ভালো সম্পর্ক, দেখেন না আমার মেয়ে আমার সাথে ঠিকভাবে কথা বলছে না, আমার বুক কেঁপে উঠছে বারবার ওর মুখ থেকে মিস্টার খান শুনে। ও আমাকে এইবার ও আব্বু বলে ডাকেনি, প্লিজ ভাইজান ও বলুন না আমার সাথে ঠিকভাবে কথা বলতে, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি ওর আব্বু, আমি ওকে শাসন কি করতে পারবো না? এইটুক অধিকার নেই আমাদের? ওই দিন আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম, তাই ওইসব বলে ফেলেছি। আমি মন থেকে কখনোই বলিনি। ও চলে যাবার পর ওকে আমি কত খুঁজেছি, রাগ কমার পর ওকে পাইনি। ওর জন্য একটা রাত ও নেই যে আমার আর দিলারা চোখে পানি পড়েনি। ওকে বলুন না ভাইজান আমাদের সাথে ঠিকভাবে কথা বলতে, ওকে কোনোদিন আমরা আর অবিশ্বাস করব না। ও আমাদের এইমাত্র মেয়ে, আর পারবো না মেয়েকে ছাড়া থাকতে। এসব কথা বলতে বলতে আরহাম খানের চোখ দিয়ে পানি এসে পড়ছে। আরহাম খানের কথা শুনে উপস্থিত সকলের চোখ দিয়ে পানি পড়ছে। আরহাম খান সে এখন একটা অসহায় বাবা। দিল উপরে দাঁড়িয়ে তার বাবার অসহায়ত্ব দেখল, তার চোখেও পানিতে টইটুম্বুর। সে বিড়বিড় করল, মাফ করে দিও আমাকে আব্বু, কিন্তু এটা তোমাদের প্রাপ্য। ওই দিন আমার সাথে তুমিও এই ব্যবহারই করেছিলে, আমিও তোমার পায় পর্যন্ত পড়েছিলাম বিশ্বাস করানোর জন্য, কিন্তু করনি কেউ। এইটাই তোমাদের প্রাপ্য, মাফ করে দিও বাবা তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য। বলেই দিল রুমে চলে গেল। আফাজ খান কঠোর হতে চেয়েও পারলেন না, যতই হোক আরহাম খান তার নিজের ছোট ভাই, তাই নিজের ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, শান্ত হো, তোরা যা করেছিস সেটা তোদের প্রাপ্য। আমি তোদের শেষ সময়েও বলেছিলাম তোরা যা করেছিস সেটা তোরা পস্তাবি। দিল এমন মেয়ে না, আমার কথা সত্য হলতো সাথে তোরা আসলেই পস্তালি, কিন্তু সেটা অনেক দেরি করে। তুই আমার ভাই, যতই অন্যায় করিস না কেন তুই আমার ভাই।
এখন নিজের ভুল বুঝেছিসটা দেখে খুশি হয়েছি, তাই আমি দিলের সাথে কথা বলে দেখব। এখন কান্না থামা, নানা হয়ে গিয়েছিস তাও বাচ্চাদের মতো কান্না করছিস। শরম নেই আরহাম? আরহাম খান নিজের ভাইজানের কথা শুনে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিলেন, সাথে আফলাল খান ও বললেন আফাজ খানকে যেন দিলকে মানিয়ে নেয়। আফাজ খান ভরসা দেয় দিলের মাথা ঠান্ডা হলে সে কথা বলবে। তারপর আর কি? সবাই দুঃখ ভরা মনে রুমে গেল আর মিসেস সাবিনা, মিসেস দিলারা, মিসেস রিম্মার সাথে আয়রা গেল রান্নাঘরে। এত বছর পর নিজের মেয়ে আসছে, তার পছন্দের খাবার করতে সবাই গেলে লেগেন। হৃদ্য এইবার নিচ থেকে উপরে উঠে দিলের রুমে উকি মারে, তখনই তার কানে একটা কণ্ঠ আসে। কেউ একজন ইঁদুরের মতো উকিঝুঁকি মারতেছে আমার দরজার সামনে, সে যদি এখন এই মুহূর্তে এইখান থেকে চলে না যায় আর এইরকমই উকিঝুঁকি মারতে থাকে, আমি তাহলে ঘরের চারকোনায় ইঁদুরের ওষুধ মেরে দিব। হৃদ্য নিজের বউয়ের মুখে এই কথা শুনে বুকে ফু মেরে নিজের রুমে দৌড়, যা দেখে দিল হাসল। হৃদ্য নিজের ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, বাপরে, এত ডেঞ্জারাস বউ আমার কবে থেকে হলো? আগে আমার বউ ছিল লজ্জাবতী, এখন দেখি পুরাই আগুন, দেখতেও আগুন, কথায় ও আগুন। তারপর আবার হৃদ্য নিজেকে হালকা সান্ত্বনা দিয়ে আবারও বলল, বাহ হৃদ্য বাহ, আগুন বউ পেয়ে তুই জিতছিস, এখন তোর লাইফও আগুন। এই বলে হৃদ্য যেই না ওয়াশরুমে যাবে, এর মধ্যেই তার ফোন কল আসলো বিদেশি নম্বর থেকে। হৃদ্য রিসিভ করতেই ওই পাশ থেকে ভেসে একটা মেয়েলি কণ্ঠস্বর। হ্যালো ডার্লিং, আমি রুশি, কেমন আছো? রুশির কথা মাথায় আসতেই হৃদ্যর রাগে মুখের রং বদলিয়ে গেল, কারণ সে কিছুদিন আগে লোক লাগিয়ে জানতে পেরেছে দিল আর তাকে আলাদা করার পিছনে রুশি হাত, তাই সে বাঘের ন্যায় গর্জে উঠল। জানোয়ারের বাচ্চা, আমাকে কল দিস কোন সাহসে? আমার বাড়িতে অশান্তি লাগিয়ে শান্তি পাসনি? এখন আবার নির্লজ্জের মতো কল দিস? তোর কলিজা কত বড় রে রুশি? আমার থেকে আমার হার্টকে 5টা বছর ধরে রেখেছিস, আমার বাচ্চাদের থেকে আলাদা রেখেছিস, তোকে ছেড়ে দিব আমি? এখনো তুই আমাকে চিনিসনি আবশির খান হৃদ্য কি? রশি হৃদ্যর কথা শুনে বুঝল হৃদ্য সব বুঝে গিয়েছে, তাই সে নিজেকে আর গোপন রাখল না, তারও আসল চেহারা বের করে হল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ হৃদ্য, আমাকে এসব বলার আগে তোমার ভালোবাসাকে দেখো। আহাদ মীরের সাথে পীড়িত করে বসে আছে, নাকি একসাথে 5 বছর ছিল বলা তো যায় না কি করে। আর আমি যা করেছি বেশ করেছি, সবকিছু তোমাকে পাবার জন্য করেছিলাম। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো আমার ভালোবাসা দামেই দিলে না, তাই একদম একটা গেমই খেলে দিলাম। বলেই হাসতে লাগল রুশি। হৃদ্য আবারও হুঙ্কার দিয়ে বলল, শাট আপ রুশি। জিভ টেনে ছিঁড়ে ফেলল আরেকটা। যদি আমার হার্ট আর মিস্টার আহাদের নামে কথা বলছিস তুই, যে আহাদ মীরের নামে এসব বলছিস, তুই উনার পায়ের যোগ্য? আর হৃদ্য একবার যেই ভুল করে সেটা দ্বিতীয়বার কখনোই করে না। আর কান খুলে শুনে রাখো, আমি আমার হার্টকে ভালোবাসি, তাকেই সারা জীবন বাসবো, আর আমার হার্ট ও আমাকে ভালোবাসে। আহাদ মীর দিলের বেস্ট ফ্রেন্ড। এখন তুই যতই তাদের নামে উল্টা পাল্টা কথা বলাই, রিয়েলি ডোন্ট কেয়ার। আমি দিলকে বিশ্বাস করি, সারা জীবন করব আজকের পর থেকে। আর তুইও কোনোদিন আমাকে পাবি না। তোর মতো বেহারা মেয়ের লাইফে কোনো ছেলেই না আসুক, আর আমি খুব তাড়াতাড়ি তোর মতো জানোয়ার বাচ্চাদের শাস্তির ব্যবস্থা করছি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। রুশি এইবার রাগী হিসহিস করতে করতে বলল, অনেক রেসপেক্ট দিয়েছি, আর না, কি করবি তুই? বাড়াবাড়ির একটা লিমিট থাকে হৃদ্য। হৃদ্য বাঁকা হেসে বলল, বাড়াবাড়ির কি দেখছিস তুই? এখন দেখবি। আর শুন, তুই আসমান জমিন পাতাল যেখানে লুকিয়ে থাকিস না কেন, তোকে আমি বের করবই, সাথে জেলের ভাত ও খাওয়াবো। ইটস মাই চ্যালেঞ্জ। বলেই হৃদ্য কল কেটে দিল। তারপর নিজের ফোন ঘুরাতে ঘুরাতে বলল, তোর জন্য আজকে এসব অশান্তি হয়েছে রুশি, শুধু তোর জন্য। এইবার তোকে না বুঝলেই নয় যে হৃদ্য আসলে কি জিনিস। এসব ভেবেই হৃদ্য ওয়াশরুমে চলে গেল। ওইদিকে রুশি রাগে নিজের ফোনরুমের এক কিনে ছুঁড়ে মেরে রাগে দাঁতে দাঁত চেপে বলল, আমি যেইখানে আছি এইখানে থেকে আমাকে খুঁজে বের করা একদম ইম্পসিবল হৃদ্য, তাই তুমি আমার কি খুঁজবে? বলেই রুশি মাথা চুলকাতে লাগল। কিন্তু বেচারি রুশি জানে না হৃদ্যর কাছে এসব খুঁজাখুঁজি দুধ ভাত। কানাডার আহাদ সিঁড়ি দিয়ে নিচে নেমে সোজা তার আম্মু রাইসা মীরের কোলে শুয়ে পড়ল, তাকে জড়িয়ে ধরে। রাইসা মীর ও কিছু না বলে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। সে জানে তার ছেলের কি হয়েছে, কারণ সে মা। মা হয়ে ছেলেকে বুঝতে না পারলে সে কেমন মা? কিন্তু সে আগে কিছু বলল না, সে চায় তার ছেলেই বলুক। এইবার আহাদ কিছুক্ষণ চুপ থেকে মুখ খুলল। মিস আবহারা অনেক ভালো আছে তাই না আম্মু? রাইসা মীর আহাদের কথায় তাল মিলিয়ে বললেন, হ্যাঁ, থাকবে না কেন? নিজের বাড়ি গিয়েছে, ভালো না থেকে কোথায় যাবে? আহাদ এইবার রাইসা মীরকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল, তারপর বলল, কিন্তু আমি যে ভালো থাকতে পারছি না আম্মু।
আমার শুতে গেলে তার কথা মনে আসে, খেতে গেলে আসে, হসপিটালে গেলে আসে। আমি কি করব আম্মু? সে তো বিবাহিত, আমার আসলেই উচিত হয়নি, কিন্তু আমার মন তো আমার কথা শুনে না আম্মু। রাইসা মীর এইবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তিনি এইটাই অপেক্ষায় ছিলেন। সে এইবার কঠিন কণ্ঠে বলেন, যেহেতু তাকে পাবা তোমার পক্ষে অসম্ভব তুমি জানো, তাহলে তোমার উচিত তাকে ভুলে যাবা আর দ্বিতীয়বার এই শব্দ বের না করা, আর নতুন করে সব শুরু করা। আহাদ এইবার হাসতে হাসতে তার আম্মুর কোল থেকে মাথা তুলে বলল, ওইটা তো আমি অনেক আগেই ভুলে গিয়েছি আম্মু, কিন্তু আমার মন মানে না। আমি মিস আবহারাকে কোনোদিন বলবো না যে আমি তাকে ভালোবেসেছি, পাগলের মতো কোনোদিন বলবো না। আমি চাই সে রিজ্জর সাথে ভালো থাকুক, কারণ সে ভালোবাসে রিজ্জকে, আমাকে না। আমিই আসল খারাপ। বামন হয়ে ছাদে হাত বাড়িয়েছি। জানো আম্মু, আমি মাঝে মাঝে ভাবি যে আমি কেন আরেকটু আগে মিস আবহারার জীবনে আসলাম না। যদি আসতাম তাহলে জীবনের প্রথম যাকে ভালোবেসেছি তাকেই পেতাম, কিন্তু আল্লাহ আমার ভাগ্যে হয়তো এইটাই রেখেছে, আমি ভালোবাসবো ঠিকই, কিন্তু তাকে পাবো না। এসব বলতে বলতে আহাদের চোখ দিয়ে পানি এসে পড়ল। তারপর সে চোখে পানি নিয়েই আবারও হাসতে হাসতে বলল, বিয়ে, নতুন জীবন, এটা তুমি আমাকে কোনোদিন বলবা না আম্মু। তাকে পাইনি তো কি হয়েছে? একা একা গোপনে ভালোবাসাতেও আলাদা একটা শান্তি আছে, যেটা আমি বুঝি। আর আমি বিয়ে ছাড়াই 2 বাচ্চার বাপ হয়ে গিয়েছি। তুমি দাদুমণি হয়েছ, বাবা, দাদা, রামসা ফুপ্পি, আর কি চাই? প্লিজ আম্মু, বিয়ের কথা বলো না। যদি তাও তোমরা বলো আমি এই মীর ভিলায় আসবো না, হসপিটালই রাত কাটাবো। রাইসা মীরের ছেলের কথা শুনে বুক কেঁপে উঠল। তিনি বললেন, খবরদার আহাদ, এসব আমি যেন মুখেও আনতে না দেখি। ঠিক আছে, তুমি বিয়ে করবো না মানলাম, কিন্তু সবসময় হাসি মুখে থাকতে হবে, কোনো কষ্টের ছাপ যেন আমি তোমার মুখে না দেখি। আমি অন্য সব মায়েদের মতন না যে সন্তানের মতের বিরুদ্ধে তাকে জোর করব। তুমি বড় হয়েছ, তোমার ব্যাপার তুমিও বুঝবে ভালো। আর কিছুদিন পর বাংলাদেশ যাব আমরা। এতদিনে নিজেকে ঠিক করো। আবহারার সামনে তোমাকে অনেক শক্ত থাকতে হবে, আর আবহারাও তোমার উপরে অভিমান করে আছে, তুমি তাকে বিদায় দিতেও যাওনি তাই। আহাদ হালকা হেসে বলল, ওটা আমি জানি আম্মু। তারপর নিজের চোখের পানি মুছে রাইসা মীরকে বলল, আবার যাও, এখন সব বাদ দেও। আমার জন্য 1 কাপ কফি বানিয়ে পাঠাও, উপরে যাই একটু। বলেই আহাদ উপরে চলে গেল। রাইসা মীর নিজের ছেলের যাবার দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, আমার ছেলের কপালে এটা কেন রেখেছ আল্লাহ? ও কি আসলেই ভালোবাসা পাবার যোগ্য না? ও তো আসলেই আবহারাকে ভালোবেসেছিল, কিন্তু সেটা ওর ভাগ্যে তুমি রাখলে না। যাই হোক, এখন খালি তুমি আমার ছেলেকে একটু ভালো রেখো, এইটাই আমার চাবা, এখন আর কিছু চাই না। বলেই তিনি নিজের চোখ মুছে কফি বানাতে চলে গেলেন। ঋদ্ধদিল সামরক, লেখিকা আরিয়ানা, পর্ব 49 শেষাংশ। খান ভিলা। দিল পরের দিন সকালে ঘুম থেকে উঠালো সকাল 12টায়। ঘুম থেকে উঠতেই তার সামনে সে রাহাকে আবিষ্কার করল, যা দেখে দিলের চোখ কপালে। সে ধরফরিয়ে শোয়া থেকে উঠালো আর নিজের চোখ ঢলতে ঢলতে রাহাকে প্রশ্ন করল, এসেছিস কখন? রাহা আবসার সাথে খেলতে খেলতেই বলল, এই কিছুক্ষণ আগেই, তুই ঘুমাচ্ছিলে বলে আর ডাক দেইনি। দিল রাহার প্রশ্নের উত্তর না দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে বের হতেই দিল রাহাকে পিছন দিয়ে হুট করে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ এমন হওয়ায় রাহা ও কিছুটা চমকে গেল, সাথে আবসা ও তার মাম্মার কাণ্ড অবাক চোখে দেখছে। রাহা দিলকে প্রশ্ন করল, এতক্ষণ জড়িয়ে ধরলি না, এখন জড়িয়ে ধরলি কেন কুত্তা? দিল রাহাকে জড়িয়ে ধরার অবস্থায় বলল, এতক্ষণ ঘুমের নেশায় ছিলাম, এখন শেষ তাই। দিলের এমন বাচ্চামি কথায় রাহা হাসল। তারপর দিলের দিকে ঘুরে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। দিল ও ধরল। রাহা কান্না করছে, সাথে দিলও। রাহা কান্না মাখা কণ্ঠেই বলল, অনেক বেশি মিস করেছি তোকে দিল, জানিস? যখন একা একা কলেজে যেতাম, তোর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে আমার চোখ দিয়ে পানি এসে পড়ত। তারপর যখন শুনলাম তোর সাথে অন্যায় হয়েছে, আমি নিজেকে আর থামাতে পারিনি, ছুটে চলে এসেছিলাম। কিন্তু পরেরটুক আর রাহা বলল না। দিল রাহাকে ছেড়ে নিজের চোখের পানি মুছে রাহার চোখের পানিও মুছিয়ে দিল। তারপর আবসার দিকে তাকিয়ে বলল, আবসা, যাও তো দেখো তোমার রামসা ফুপ্পি আর আবসুরা পিপি কি করছে। এইটুক বলেই দিল আবসাকে খাট থেকে নামিয়ে রামসাদের রুমে ঢুকিয়ে এসে আবারও তার রুমে এসে বসল। তারপর সে রাহার মুখোমুখি বসল, কিন্তু দিল দেখল রাহার চোখ দিয়ে এখনো পানি। দিল আবারও রাহার চোখের পানি মুছিয়ে দিয়ে রাহার হাতের উপরে নিজের হাত রেখে বলল, নো নেভার, কোনো কান্না করবি না, আমি এসেছি না। তাও কেন কান্না করছিস তুই? জানিস রাহা, আমি অনেক লাকি তোর মতো বেস্ট ফ্রেন্ড পেয়ে।
আমি কানাডা থাকা অবস্থায় যখন শুনি তুই আমার জন্য খান বাড়িতে এসে প্রতিবাদ করেছিস তখনই আমি বলেছি আমি বাংলাদেশে এসে তোকেই সবার প্রথম জড়িয়ে ধরবো আর আমি তোকেই জড়িয়ে ধরেছি প্রথম। অনেক অনেক থ্যাংক ইউ আমার জন্য এত কিছু করার জন্য। তুই আমার বেস্ট ফ্রেন্ড না, তুই আমার নিজের বোন। বলেই দিল চোখে পানি নিয়েই হাসল। রাহার চোখে আবারও পানি জমা হয়েছে আর সেই পানিটা টুপ করে দিলের জড়িয়ে ধরা হাতে পড়ল। দিল আবারও হাসি মুখে রাহার চোখের পানি মুছিয়ে দিল আর রাহা তখনই দিলকে জোরে থাপ্পড় দিল পিঠে। সে আহ বলে উঠল আর বলল, মারলি কেন বাল? এতদিন পর দেখা হয়েছে, সুখ দুঃখের আলাপ করব আর আমাকে